দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজিক অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজিক অনুষ্ঠানে আমরা দেশের বিদেশের অর্থনীতির নানান তথ্য নিয়ে আলোচনা করি। বাণিজ্য, হিসাব, বিজ্ঞান বা আমাদের শেয়ার বাজার, ব্যাংকস, রপ্তানি সব কিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়। আমরা আজকের পর্বে আলোচনা করব আমাদের দেশের শেয়ার বাজার নিয়ে। শেয়ার বাজার অনেক দিন ধরেই মন্দা, অনেক বছর ধরে মন্দা বলা যায়, এবং এই মন্দার মধ্যেও কিছু শেয়ারের ভালো ট্রেড হয়, দাম বাড়ে, বিক্রি হয়, কেনাবেচা হয়। একটা সময় এসে দেখা যায় বিনিয়োগকারী খুবই হতাশ হয়ে গেছেন, কারণ তার শেয়ারের আর দাম বাড়ে না। ভালো কোম্পানির শেয়ারের দাম বাড়ে না, কিন্তু যেসব কোম্পানির পেইড আপ খুবই কম, যেসব কোম্পানি নিয়ে খেলাধুলা হয়, এবং এটা এখন ওপেন সিক্রেট, পত্রিকাতে লেখা হয়, টিভিতে আলোচনা হয়, যে শেয়ারগুলোর অস্তিত্বই আসলে আছে কিনা, কোম্পানির অস্তিত্ব আছে কিনা, লোকসানি কোম্পানির শেয়ারের দাম বাড়ে কিভাবে, কি এক খেলা চলে শেয়ার বাজার, সেসব নিয়ে আমরা আজকে বুঝতে চাইব। আমাদের মাঝে আছেন আনোয়ার ইব্রাহিম, সমকালের সিনিয়র রিপোর্টার, আপনাকে স্বাগত জানাই। একই সাথে আমাদের মাঝে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন, আপনাকে স্বাগত জানাই। আপনারা দুজনই এই বিষয় নিয়ে গভীরভাবে পর্যালোচনা করেন। একজন সাংবাদিকতার জায়গা থেকে, ভিতর থেকে দেখে দেখে বের করে রিপোর্ট, অনেক রিপোর্ট, প্রশংসিত রিপোর্ট। তেমনি আপনি নানানভাবে শেয়ার বাজার নিয়ে বিশ্লেষণ করেন, আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতেও আপনার লেখালেখি দেখি। তা আমার প্রথম প্রশ্ন আপনার কাছ থেকে, যে আসলে এটা কীভাবে সম্ভব হচ্ছে বছরের পর বছর একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? এখানে একটা রেগুলেটরি বডি আছে, সরকার আছে, অর্থ মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংকসও ইনভলভ। তো এটা কীভাবে সম্ভব হচ্ছে? কেউ কি দেখছে না? মানে ব্যাপারটা কী? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি খুবই প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। আমরা যেই বিষয়টা সবসময় বলার চেষ্টা করি, আমরা সবসময় প্রধান যে ফ্যাক্টরটা সেটা বলি সুশাসন। এটা নিয়ে আমরা অনেক কথা বললেও দীর্ঘমেয়াদী বিষয়, যেহেতু এটা খুবই অল্প সময়ে আসবে না, তো এটাকে না এসেও বাজারে কী ধরনের বিষয়গুলো ঘটছে। যখনই ধরেন আমাদের বাজারটা কোনোভাবে একটু মোমেন্টাম পেতে চায়, তখনই দেখা যায় কোনো কোনো গোষ্ঠী থেকে বিভিন্ন ধরনের তথ্য বাজারে দিয়ে, যেটা হয়তো ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট বাজারের মধ্যে নাই, তাকেও কিন্তু একটা অ্যাটাচ করার চেষ্টা করে। যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যু তো এখানে আমাকে বাজার ফেলছে, বা ডলার ক্রাইসিসের সময় বাজারকে ফেলছে, বা যদি বাজেট কেন্দ্রিক যেটা দীর্ঘ সময় একটা পতন হলো, বাজেটের আগে যে বিষয়গুলো বাজেটের প্রস্তাবনায় থাকতে পারে, এই ধরনের বিষয়বস্তু পত্রিকায় উঠে আসার পরই ওটাকে নিয়ে কিন্তু বড় ধরনের একটা পতন কন্টিনিউয়াসলি চলেছে। সেই পতনের ধারাবাহিকতায় তখন অন্যান্য ফ্যাক্টরকে সাথে আরও অ্যাটাচ করে টোটাল একটা চেইন ইফেক্ট, একটা বিশাল বড় ধরনের রিসেশন। পরবর্তীতে ধরেন আমাদের আবার নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কে হবে, এটা নিয়েও বিভিন্ন রকমের খবরাখবর বিভিন্ন পত্রপত্রিকা আসছে, তারও একটা প্রভাব এসছে। তারপরে উনি আবার যেহেতু এসছেন, ওনার কিন্তু আমাদের প্রত্যাশা ছিল, যেহেতু একটা লম্বা এক্সপিরিয়েন্স ওনার আছে, হয়তো আমাদের ধারণা যে উনি আসার পর হয়তো আগের যে লিমিটেশনগুলো ছিল সেগুলোকে ওভারকাম করে বাজার একটা গতিশীলতার দিকে যায়। কিন্তু ওনার এক্সপিরিয়েন্সটা কি আমাদের জন্য, বাজারের জন্য কোনো পজিটিভ কিছু আমি আপনার কাছে নিশ্চয়ই আসবো, আনোয়ার ইব্রাহিমের কাছে শুনে আসতে চাই। যে বিএসইসি চেয়ারম্যান সাহেব তো অভিজ্ঞতা অর্জন করেছেন ইতিমধ্যে, সেই অভিজ্ঞতা কি আমাদের বাজারের জন্য, আমরা বিনিয়োগকারীর জায়গা থেকে কি পজিটিভ আকারে দেখেন আপনি? এমন এক প্রশ্ন করলেন যেটা নিয়ে, এবং আপনি এটা তো আমরা প্রকাশ্যে আমরা দেখছি, প্রতিদিনই দেখতেছি মার্কেট যখন চলে, এবং সেখানে জিনিসটা হচ্ছে যে আমি এককভাবে চেয়ারম্যান সাহেবের কথা বলবো না, আমি কমিশনের এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে কমিশনে গত 23শে জুন একটা আপনার অফিস অর্ডার হয়েছে। সেখানে কমিশনের চারজন কমিশনার এবং একজন চেয়ারম্যান এ নিয়ে কমিশন, আর বাকিরা হচ্ছে যে ক্লারিক্যাল জব করে, ওদের এক্সিকিউটিভ যারা কাজ আছে। তো সেখানে একজন কমিশনারকে পুরো ধরেন হচ্ছে যে কমিশনের যত রকমের কাজ আছে সব কাজ একজনের উপর চাপিয়ে দিয়ে দিল। মানে R&D, মানে যেগুলো হচ্ছে পানিশমেন্ট পোস্টিং, যেরকম কিছু ঘটনা আছে, ডিপার্টমেন্ট আছে, বাকিগুলো হচ্ছে যে ওই 3 জনের উপরে দিয়ে দিলেন, যে ওগুলো হচ্ছে যে ওদের কেন কাজ করার দরকার নেই, একজনই কাজ করতে পারবেন। আপনি কি বুঝতে পারেন যে ঘটনাটা যে রিসেন্ট ঘটনা, তার মানে হচ্ছে যে সেন্ট্রালাইজড করা হচ্ছে, আরও স্কুজ করে নেওয়া হচ্ছে, যেখানে সব কিছু যেন আমি একা কন্ট্রোল করতে পারি। এবং তারা যুক্তি দিচ্ছেন যে তারা তো খুব যথেষ্ট দক্ষ, 4 বছরই অনেক শিখে ফেলেছেন, এবং সেখানে হচ্ছে যে সেই শিক্ষার যে ইভেন যে একজন, আপনি জানেন এখানে একজন কমিশনার এসছেন, আমি প্রাসঙ্গিক কর্মী বলছি যে কমিশন, উনি কিন্তু শেয়ার মার্কেটে এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে 20-25 বছর প্লাস কাজ করার অভিজ্ঞতা আছে। ইভেন তাকে এমন দায়িত্ব দেওয়া হলো যেটা তার আসলে কোনো, তাকে কন্ট্রিবিউট করাও, যে স্যার যেটা বললেন যে সুশাসন যে নিশ্চিত করা,
লুফুলসগুলো আছে সেগুলোকে আপনার হচ্ছে যে ঠিক করা, সে ব্যাপারে কিন্তু উনি ওনাকে কোনো দায়িত্বই দেওয়া হলো না। তাহলে এই যে এই অভিজ্ঞতা আপনার লাভ কী হলো? যে অভিজ্ঞতা হয়েছে যে আমাকে যারা এই লুফুলসগুলো ধরতে পারবে তাদেরকে সাইডে রাখো, যাকে দিয়ে আমার কাজটা করা সহজ হয়ে যায়, যেগুলো আগে চলছিল সেই কাজ তার কাছেই সমস্ত দায়িত্ব দেয়। আইপিও থেকে শুরু করে একটা লোকের কাছে আপনি যদি আমি কমিশন কর্মকর্তাদের সাথেই কথা বলছিলাম যে ওই কমিশনার সাহেবের কাছে যে পরিমাণ দায়িত্ব দেওয়া হলো তাকে যদি আমি হিসাব করতে চাই তাহলে কতখানি দায়িত্ব দেওয়া হলো? বলো যে আপনি ধরেন 100 ভাগ তো বলা যায় না, ধরেন আছে 80 ভাগ বা 90 ভাগ দায়িত্ব তা একার উপরে দেওয়া হলো। উনি কি এফিসিয়েন্টলি কাজ করতে পারবেন? ওনাকে আইপিও দেওয়া হয়েছে, ওনাকে হচ্ছে যে মার্কেটে যত ইন্টারমিডিয়েট আছে সবগুলো দেখা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলোর যে অ্যাকাউন্টসগুলো দেখবে, কোম্পানিগুলো ঠিকমতো অ্যাকাউন্টস দিচ্ছে কিনা, সেখানে কোনো লুফুল সেটা তিনি দেখবেন। তারপর হচ্ছে যে মানে যত রকমের ইস্যুয়ার, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, মানে যত রকমের প্রতিষ্ঠান আছে সবগুলোর দায়িত্ব দেখার ওনার একার ঘাড়ে কেন দেওয়া হলো? তো এই জিনিসটা হচ্ছে কি, আমি সহজ জিনিস বুঝছি যে তারা আরও কাছের যে যারা আছে, আপনি বা আমরা জানি এখন পত্রিকার রিপোর্ট হয়েছে, অভিজ্ঞতা হচ্ছে যে সেগুলো কি বন্ধ হয়েছে, যিনি কাজ করবেন তার বিরুদ্ধেই তো অভিযোগটা আছে, একদম স্পেসিফিক অভিযোগ হয়েছে, রিপোর্ট হয়েছে, নাম ধরে রিপোর্ট হয়েছে, তো সেই ব্যক্তি হচ্ছে দায়িত্বে আছেন। তাহলে এই ঘটনাই তো আমরা রিপিটেডলি দেখতে থাকবো, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তাদের অভিজ্ঞতা হচ্ছে যে তারা যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছিল ওই বাধাগুলোকে তারা আরেকটু ছোট করে কেটে নিজের জায়গাগুলোতে নিয়ে আসতেছে। এই হচ্ছে তাদের অভিজ্ঞতা। আপনি সুশাসনের কথা বলছেন, এভাবে কি একজনকে সব দায়িত্ব দিয়ে সুশাসন আনা যায়? দেখুন, আসলে আমরা তো অনেকগুলো কমিশনার রাখার উদ্দেশ্যই হচ্ছে যে কাজগুলোকে ভাগ করে দিলে প্রত্যেকে স্মুথলি কাজগুলো করবে, যারা যেখানে স্পেশালাইজ সেই জায়গায় কন্ট্রিবিউশনটা আসবে। যেটা আনোয়ার ভাই যথার্থই বলেছেন যে যার 25 বছরের এক্সপিরিয়েন্স, উনি তো অনেক লুফোলসগুলো জানেন। ওনাকে যদি কিছু অ্যাক্টিভিটিসকে দেওয়া হয় যেগুলো সেন্সিটিভ, বা উনি যেহেতু এবং আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের উনি বড় ভাই, মানে যার কথা বলা হচ্ছে, উনি আবার পিএইচডি করে এসছেন এই বিষয়ের উপরই, মানে সব মিলে একাডেমিক্যালি বলেন বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলেন, সব মিলিয়ে ওনার কিন্তু বেশ ভালো দখল বাজার নিয়ে আছেন, বা উনি অনেক কিছুতেই কিন্তু পজিটিভভাবে ধরতে পারবেন। তো উনি যেহেতু আবার ডিএসসির এমডি হিসেবেও কাজ করে এসছেন, ওখানকার অপারেশনাল জায়গাগুলোতে তার ধারণা আছে। তো সব মিলিয়ে মানে যদি অ্যাক্টিভিটিসগুলো যদি স্ক্যাটার থাকতো এবং কাজ করার সুযোগ বেশি থাকতো, তাহলে তো এই আলোচনাগুলো যেগুলো চলে আসছে পত্রিকায় সেগুলো তো এভাবে আসতো না। তো আমি যেটাকে বড় লিমিটেশন দেখি সেটা হচ্ছে, দেখেন বাজার যখন কন্টিনিউয়াসলি ফল করছিল, তার মধ্যে কিন্তু আবার একটা আইপিও নিয়ে আসা হলো, এবং সেই আইপিওটা কি, ধর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা আইপিও, যেটার জন্য আমি একটা লিমিট করে দিলাম যে 10 লাখ টাকা পর্যন্ত যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। নর্মালি আইপিওর জন্য সাধারণ বিনিয়োগকারীর জন্য ছিল 10,000। এখন আমার প্রশ্ন হচ্ছে 10,000 থেকে 10 লাখে নিয়ে নেওয়া হলো কেন? তখন কেউ বলছিল যে বাজারের অবস্থা ভালো না, এই কোম্পানিটা আন্ডার সাবস্ক্রাইব হতে পারে, এই জন্য এরকম ব্যবস্থা নেওয়া হলো। তাহলে তারা নিজেরাই যদি জানে এটা আন্ডার সাবস্ক্রাইব হওয়ার মতো কোম্পানি, তাহলে আমার প্রশ্নটা তালিকাভুক্ত কেন হবে? এবং আপনি হয়তো জানবেন, এই প্রশ্ন তো এসে যায় যে সময় বাজার মন্দা, যে সময় বাজারে লিকুইডিটি ক্রাইসিস, যে সময় ব্যাংকেও লিকুইডিটি ক্রাইসিস, মানুষের হাতে টাকা নেই এবং বলা হচ্ছে যে দৈনন্দিন ব্যয় মেটাতেই মানুষ হিমশিম খাচ্ছে, তখন বাজারে নতুন আইপিও আনলে কি সেটা বাজারকে ভালো করে, না বাজারের আরও অর্থ চলে যায়? অনেকভাবে খারাপ করেছে। ধরেন আপনি যখন এই আইপিওটা আসবে, ঈদের বন্ধের আগের লাস্ট 2 দিনের আগের দিন যারা বিক্রি করতে পেরেছে, তখন তারা টাকাটা এনক্যাশ করে অ্যাপ্লাই করতে পেরেছে। তার মানে যেদিনই লাস্ট ডে, এরপর কিন্তু 2 দিন বাজার পজিটিভ চলে গেছে। মানে একটা আইপিওর জন্য বাজার কতটা সাফার করলো, এবং তারই ফলশ্রুতিতে দেখা গেলো এখানে 2400 কোটি টাকার উপরে অ্যাপ্লিকেশন হয়েছে। তার মানে 2400 কোটি টাকা, কিন্তু আমার যেটা বিশ্বাস, এটাকে যদি পর্যালোচনা করা হয়, এখানে সাধারণ বিনিয়োগকারীর যে কোটা আছে, এখানে সাধারণ বিনিয়োগকারীর চেয়ে স্মার্ট মানি হোল্ডারদের কিন্তু পার্টিসিপেশনটা বেশি। তারা কি করবে, তখন বাজারে যে পতনটা হয়েছে, সাধারণ বিনিয়োগকারী শেয়ার ছেড়ে দিয়েছে, সেই জায়গাটায় ইনস্টিটিউশন শেয়ারগুলোকে তখন বাই করেছে অনেক লো রেটে। না, কিন্তু স্মার্ট মানি যে 10 লাখ টাকা যদি হয়, স্মার্ট মানি তো খুব বেশি ঢুকবে না, মানে তার নামে তো 10 লাখই ঢুকবে। দেখুন, এখানে আপনি ধরেন ইস্যুয়ার যারা, তার ধরেন যে 500 অ্যাকাউন্ট নেয়, আপনি এটা জানবেন কিভাবে? কারণ সে 500 অ্যাকাউন্টে 5 কোটি টাকা সাধারণ সে অ্যারেঞ্জ করলো, 50 কোটি সিডিবিএল কে এটা ধরতে পারবে না। এটা ধরেন নামে এমনভাবে রাখবে, আপনি লিগেলি কোনোভাবে ধরতে পারবেন না তারা যেই কাজটা করে। কারণ ধরেন আপনি না হয় এত 2400 কোটি বা 2500 কোটি টাকা যদি বাজারে থেকেই থাকে, তাহলে আমার লেনদেন 300 কোটি 400 কোটি ঘরে কেন? এই টাকা তো বাজারেই রোল হতো যদি ফান্ডটা বাজারের হতো। আমার কাছে সন্দেহ আছে মিনিমাম 1000 কোটি টাকা এখানে বিভিন্ন বড় বড় যারা হাউসগুলোতে আছে, ওইসব হাউসগুলোতে অ্যারেঞ্জ করে শর্ট টার্মের জন্য আনছে, এনে এরপর এটার উপর বেস করে তারা আবার একটা প্রাইস গ্যাপ হবে। ধরেন তারা কিনেছে 24 টাকায়, এই শেয়ারটা যদি 40 টাকা হয়, তার কিন্তু ফান্ড ডাবল হয়ে যাচ্ছে। এদিকে বাজারে আবার
আবার পারচেস পাওয়ার ক্রিয়েট করবে, বলবে 2400 কোটি টাকা ফেরত এসছে, গতদিন যে 123 পয়েন্ট বাড়লো, কারণ 2400 কোটি টাকা রিফান্ড হয়েছে। এখন তারা যদি এই মোমেন্টামটা দেখে বাজারকে আবার কয়দিন আপ করে, বলবে যে বাজেট সংক্রান্ত ঝামেলা শেষ, সব কিছু শেষ, বাজার এখন পজিটিভ ডিরেকশনে যাবে, এই ধরনের কনটেক্সট ক্রিয়েট করে যদি বাজারটাকে আপ করে, আবার যদি সেই শেয়ারগুলো তারা যখন একটা পারচেস পাওয়ার মানুষের হাতে আসবে, সেই শেয়ারগুলো আবার তাদের হাতে ধরে দিয়ে আবার ফান্ড বের করে নিয়ে যাবে, আবার আরেকটা আইপিওর জন্য বসে থাকবে। তাহলে সবার আগে দেখতে হবে যে আইপিওতে কেন আমি এই ডিসক্রিমিনেশনগুলো করবো। সেবা খাতে একটা কোম্পানির জন্য আপনি বললেন 15 লাখ টাকা করা যাবে, 10,000 থেকে 15 লাখে আপনি কেন গেলেন? প্রথমে গেছিল আনলিমিটেড, পরে আদালতে রিড করার পরে সেটা 15 লাখে আসছে। তাহলে আপনি 15 লাখে কেন যাবেন, 10 টাকা কেন যাবেন? যেহেতু 10,000-এর জন্য আর যদি প্রোরাটা করতেই হয়, সবার আগে হচ্ছে যারা 10,000 অ্যাপ্লাই করেছে তাদের দিয়ে যদি এক্সস্ট হয়, তাহলে আপনি উপরে যাবেন। তাহলে আপনি পাবলিককে দেওয়ার নামে যেটা বলতেছেন, সেইখানেও 10,000 টাকার অ্যাপ্লাই করে পাবলিক শেয়ার পেয়েছে মাত্র 11টা। আর যারা 10 লাখ টাকার অ্যাপ্লাই করেছে, 10 লাখ টাকার অ্যাপ্লাই করে শেয়ার পেয়েছে 1166 টাকা ফ্র্যাকশনের কারণে। তাহলে ওই 10 লাখ টাকা তাকে অ্যাপ্লাই করার জন্য তাকে 2-3 লাখ টাকা লস দিতে হয়েছে, যারা মনে করেছে এটা হয়তো একটা প্রফিট পাবো আগের শেয়ারের মতো সাধারণ বিনিয়োগকারীর জায়গা থেকে। তাহলে একদিকে কম দামে শেয়ারগুলো তারা ছিল বিক্রেতা, তাহলে ক্রেতা ছিল কারা? নিশ্চয়ই যাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা। এখন কিন্তু ওই শেয়ারগুলোর দাম অলরেডি 30% বেড়ে গেছে, যেগুলো ওই সময় যে জায়গাটায় ছিল। এখন যদি তারা আবার প্রফিট বুক করে বসে থাকে, আবার কিন্তু বাজার একটা রিসেশনে চলে যাবে। তাই আমি বাজারটাকে দেখার জন্য আইপিওর যে কতভাবে ক্ষতি করছে, এবং এইখানেও কিন্তু আলোচিত সেই আপনি যে রাজস্ব কর্মকর্তা ওনার প্লেসমেন্ট আছে, যে শেয়ারটা আছে মানে সমকাল পত্রিকায় এসছে, তাহলে ওনার প্লেসমেন্ট যে আছে, ছাগল নিয়ে যে রাজস্ব কর্মকর্তা, মানে ওনারও প্লেসমেন্ট আছে। তাহলে এই প্লেসমেন্ট ওনাকে তো আগের তো বিশাল হিস্ট্রি ছিল, নতুন করে এখানে ওনারও প্লেসমেন্ট আছে। তাহলে এই নেক্সাসটা বুঝতে খুবই সহজে আমরা বুঝতে পারি যে এত কিছুর মধ্যে ওনার প্লেসমেন্ট কিভাবে উনি এখানে সাহস দেখালেন। এটা তো এক্সপোজ হয়েছে পরে, আর এই প্লেসমেন্টটা হয়ে গেছে অনেক আগে, কারণ এই কাজটা তো হওয়ার অনেক পরে আপনার লিস্টেড হয়, বহু আগে প্লেসমেন্টের কাজ শেষ হয়, তখন উনি এক্সপোজড হয় নাই। তাহলে আপনি যদি দেখেন যে তার মানে কি, তাহলে সরকারি কর্মকর্তা হিসেবে উনি কি এই অফিসিয়ালি অনুমোদন নিয়েই এগুলো করতেছিলেন? দেখুন, আসলে নর্মালি তো সরকারি কর্মকর্তাদের, এটা নিয়েও একটা নতুন নিউজ পত্রিকায় আসছে যে সরকারি কর্মকর্তাদের বিনিয়োগে কোনো বাধা নাই। কখনো কিন্তু বিনিয়োগে কোনো বাধা ছিল না, কারসাজিতে বাধা সবারই আছে, যেটা উনি সেটা তো তার ফাইলে দিতে হবে। অবশ্যই। এখন ওনাদের যেটা উনি নিজেই একটা সোশ্যাল মিডিয়ার প্রোগ্রামে বলেছে, আমি একটা প্লেসমেন্ট একটা ফরচুন শুর কোম্পানির 8 টাকা করে নিয়েছি, 10 টাকার শেয়ার, সেটা থেকে আমার 14 কোটি টাকা প্রফিট হয়েছে, এটা ওনার নিজের স্টেটমেন্ট। তাহলে এই যে প্লেসমেন্টের বিষয়টা, ওনাকে তো এমনি এই দামে দেওয়া হয় নাই, নিশ্চয়ই উনি এনবিআর এর কিছু বিষয় ওনাদের সলভ করে দিয়েছে, বা এটাকে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় সহায়তা করেছে। কারণ অনেকগুলো বিষয়ের মধ্যে কিন্তু আমরা দেখি যে যাদেরকে আপনি এটা দিচ্ছেন, ওই ব্যক্তিকে কেন দিবেন? নিশ্চয়ই তার কাছে সেই ইনফ্লুয়েন্সিয়াল ক্যাপাসিটি আছে, সবাইকে তো দেওয়া হচ্ছে না। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়গুলোকে যদি আমরা সঠিকভাবে একটা অবস্থায় না আনি, সাধারণ বিনিয়োগকারীরা দুইভাবে প্রতারিত হবে। নাম্বার 1 হচ্ছে মানহীন কোম্পানি তালিকাভুক্ত হতে তার পুঁজি নষ্ট হচ্ছে। নাম্বার 2 হচ্ছে সরকার নর্মালি যে রাজস্বটা পেত, যেহেতু সে নেগোসিয়েট করে দিচ্ছে, সেই রাজস্ব হতে সরকার বঞ্চিত হচ্ছে। একদিকে সরকারি আয় কমছে, অন্যদিকে সাধারণ বিনিয়োগকারী এখানে এসে তার ফান্ড সর্বস্ব হারাচ্ছে, কিন্তু কারসাজি চক্র ফান্ডগুলোকে বাজারে বাইরে নিয়ে যাচ্ছে, বাজারে আবার লিকুইডিটি ক্রাইসিস দেখা দিচ্ছে। তাই এই ধরনের আইপিও 10,000 আছে, 10,000ই করতে হবে, নট 10 লাখ, নট 15 লাখ, এইটাকে আগে বন্ধ করতে হবে। আর যদি একটা সংখ্যায় থাকে আমার সাবস্ক্রাইব হবে না, আমি এটাকে তালিকাভুক্ত কেন করবো? কারণ আমি নিজেই তো বলছি কোম্পানি ভালো না। তাহলে এই বিষয়গুলোকে যদি নজরদারি দেওয়া না হয়, প্রাইমারি বাজারের আমার এই মুহূর্তে কোয়ালিটি শেয়ার না হলে আইপিওতে আসার দরকার নেই। কারণ এই বিগত 4 বছরে যে আইপিওগুলো আসছে, আপনি হাতে গুনলে হয়তো 1-2টাও ভালো পাবেন না, সবগুলোই খারাপ। মানে আইপিওতে আসার পর জানা গেছে এই ধরনের কোম্পানি আছে। বিশেষ করে বুক বিল্ডিংয়ে যারা এলিজিবল ইনভেস্টর প্রাইস বিড আপ করেছে যে এটা আমার প্রাইস, একটাও সেই প্রাইস ধরে রাখতে পারে নাই। তাহলে আমি যে বিড করলাম, যেহেতু আমার লক ইন নাই, আমি প্রাইসটা বাড়ালাম, আস্তে করে ডিস্ট্রিবিউট করে বের হয়ে গেলাম, যেটা আমি এলিজিবল কোটায় পেয়েছি, আমি বের হয়ে গেলাম। এরপরে বাজারে কী হলো না হলে আমার দেখার কিছু না, আগে তো 50% লগ ইন থাকতো। তাহলে সব দিক থেকে যেটা হচ্ছে, সাধারণ মানুষ তো অনেক কিছু বোঝে না, তারা এগুলো পর্যালোচনাও করে না। যখন তারা শেয়ার সেল করেছে, আশা করেছিল যে বাজার আরও পতন হবে, এটা বিক্রি করে কিছু প্রফিট করে এটা আবার বাইব্যাক করে নিব, বাট উল্টা হয়েছে, 20-30% অলরেডি এখন বেড়ে গেছে। তাহলে আপনি কিন্তু দুই দিক দিয়ে লুজার। তখন আপনি অ্যাপ্লাই করে পেলেন সামান্য কিছু শেয়ার, এখন আবার বেশি দাম দিয়ে কিনে শেয়ার সংখ্যা কমে যাবে, আর যারা এর মধ্যে কালেকশন করেছে আপনাদের ডিস্ট্রিবিউট করে দেবে। তাই বিনিয়োগকারী বিষয়তে ফিরবো যে আমাদের 1 জুলাই থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। বাজেটে আপনাদের শেয়ার বাজারের কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি আছে কিনা, বাজেটে দিয়ে শেয়ার বাজারকে উন্নয়ন ঘটানো বা শেয়ার বাজারের সুশাসন যে কথাটি বারবার বলা হয়, সেটাতে কোনো কিছু আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টিভিতে বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি দেশের শেয়ার বাজার নিয়ে, শেয়ার বাজারে কী চলছে। বিরতির আগে অধ্যাপক আলামিন বলছিলেন, আমি আনোয়ার ইব্রাহিমের কাছে যেতে চাই। বাজেট একটা গেল এবং আমরা একটা নতুন অর্থবছরে প্রবেশ করলাম। অনেক আশা ছিল যে
গভর্নেন্স ফিরে আনার জন্যে কিছু পদক্ষেপ থাকবে। বিশেষত শেয়ার বাজারকে আসলে বিচ্ছিন্নভাবে ভাবার সুযোগ নেই। অর্থনীতির একটা অংশ এবং এটা একটা বড় অংশ যেখানে পুঁজি যোগান, শিল্পের পুঁজি যোগান আসার কথা। আমরা যদিও বহুদিন ধরেই বলা হচ্ছে যে ব্যাংকের উপর নির্ভরতা কমাতে হবে, বরং শিল্প পুঁজির যোগান শেয়ার বাজার থেকে সংগ্রহ করতে হবে। তো সেখানে একটা বড় বাধা হলো এই বাজারটা ট্রান্সপারেন্ট না, এই বাজারটা আস্থায় নাই, কিংবা এই বাজারে মানুষ প্রতিনিয়ত আসলে গ্যামলিং দেখছে, খেলাধুলা হচ্ছে এবং মুষ্টিমেয় কিছু শেয়ার নিয়েই এগুলো চলে। তো সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে বাজেটে কিছু আছে কিনা, বা কি কি দাবি ছিল, কেন সেগুলো পারা গেল না? দেখুন, আমি এই আপনার প্রসঙ্গটা পরে আসি, বাজেটের বিষয়টা। আপনি যে একটা কথা বলছেন যে এই যে বাজারে গ্যাম্বলিং বা আদার্স যে ম্যানিপুলেশন, সুশাসনের ব্যাপারটা নিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন কিছুক্ষণ আগে যেটা আমরা সবাই এখন জানিও যে মতিউর রহমান সাহেব এনবিআর কর্মকর্তা এবং ওই টেকনোট্রাক্স কোম্পানি, তো তার আইপিও হচ্ছে, আমি লিখেছি ওইটা আমার ওই যে লিস্ট থেকে। আমি 17 সালের আজকে তো সবাই লিখছে এবং আমাদের অনেকে একটা প্রশ্ন করে যে আমরা কেন আগে এইসবগুলো তো এখন হয়নি ঘটনাগুলো। আমি 17 সালে তার ব্যাপারে তথ্য সংগ্রহ করেছিলাম এবং আজকে আমি যে এটা আমার তার যে শেয়ার বাজারে যে কী ধরনের ব্যবসা বা আইপিওতে যে সমস্ত শেয়ারগুলো তেনারা পেয়েছিলেন ওই লিস্ট আমার 17 সালে করা ছিল, শুধুমাত্র আমার রিপোর্ট লেখার আগে। এর পরবর্তীতে যে সমস্তগুলো নিয়েছেন যে টেকনোড্রাক্সও সেগুলো আপডেট করেছি মাত্র। হ্যাঁ, তো এই ভদ্রলোক যে কাজটা করছেন বা আমি যেটা ব্যাপারে ওনার ব্যাপারে জেনেছি যে একটা নির্দিষ্ট কয়েকজনকে মিলে যে কাজটা করেছেন, যে একটা কোম্পানি আসবে, সেই কোম্পানিটা কিন্তু মার্কেটে তো তার মূলধন তোলার জন্য আসবে, আরও ব্যবসা তাকে সম্প্রসারণ করার জন্য, বড় করার জন্য আসবেন। তার নিজের থেকে যে সব টাকা দেওয়ার হয়তো ক্ষমতা নেই তার, তাহলে পাবলিকের কাছ থেকে সেই টাকাটা নিয়ে ব্যবসা করে তাহলে নিজেও লাভবান হবেন। কারণ 5 টাকা দিয়ে যে ব্যবসা করলে যতটুকু প্রফিট হয় 500 টাকা নিশ্চয়ই তার প্রফিট মার্জিনটা আরও বেশি বাড়বে। তাহলে তার ব্যক্তিগতভাবে লাভ হবেন। শেয়ার ওই কী বলে হচ্ছে যে পাবলিকের সাথে তার মালিকানা অংশীদার মানে শেয়ার করার পরেও তার কিন্তু ক্ষতি হবে না। এই যে কারণেই মার্কেটে আসেন। বাস্তবে কি তাই আমাদের এখানে আসেন? বাস্তবে তা নয়। বলা আমি কয়েকটা কাজ করছি এখন, সেই ইনভেস্টিগেশন রিপোর্টে মানে ইনভেস্টিগেটিভের পারপাজে আমি যখন জানছি যে কিছু কোম্পানি দেখা গেল যে আপনার ওই বড় এলটিইউতে যাচ্ছে, মানে লার্জ ট্যাক্স এক্সপেয়ার ইউনিটে যাচ্ছে, ওইখানে হয়তো তার ট্যাক্সের কোনো সমস্যা আছে, ভ্যাটের সমস্যা আছে। তখন বলা হচ্ছে যে আপনি অমুক একটা জায়গায় আসেন, আপনার এই সমস্যার সমাধান হবে। কিভাবে? যে আপনি একটা কাজ করেন, আপনি এখানে এত টাকা দিয়ে তো দেওয়ার দরকার নেই, আপনি বরং উল্টা কিছু টাকা পেতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। আপনি ওই মার্চেন্ট ব্যাংকের কাছে যান বা ওই ব্যক্তির কাছে চলে যান এবং তার কাছে যাচ্ছে, তাকে এবার শেখায় দিয়ে তার দেখা যাচ্ছে তার ওই যে ভ্যাটে মৌকুব বা সামান্য দিতে হয়, ও ট্যাক্স মৌকুব করে দিচ্ছে অথবা ট্যাক্স কম দেখায় দিচ্ছে। ট্যাক্সের ফাইল গায়েব, আগের যে ফাইলগুলো আছে সেগুলো গায়েব করে দিয়ে তাকে একটা বেশি ট্যাক্স দিয়েছে এরকম কিছু সার্টিফিকেট ওরা জমা করে রাখতেছে, কোম্পানিটাকে নিয়ে আসতেছে। কোম্পানি মালিক দেখতেছে যে আমার তো ট্যাক্স দেওয়া লাগছে না। এই কাজগুলো আপনি 17 সালে করছিলেন মতিউর রহমান সাহেবের। জি, মতিউর রহমানের সাহেবের ব্যাপারে মতিউর রহমান সহ মতিউর রহমান গং, মতিউর রহমান একানা, মতিউর রহমান এনবিআর এর সেটা কি ছাপা হয়েছিল? সেটা ছাপতে পারেন না, আমরা ওই যে আমরা পারি না, পারলেন না, সেটা তো আরেক হিস্টোরি। এটা আমরা সব আমাদের যে আমরা তো জানি বাংলাদেশে আমরা কোথায় অবস্থান করছি। এখানে প্রভাবশালীদের তাদের ক্ষমতা দেখানোর, জাহির করার, আটকে দেওয়ার বহু রাস্তা তাদের আছে। আমরা চাইলেও অনেক তথ্য আমরা জানি। অনেকে আমাদের প্রশ্ন করে লেখেন না কেন? আমরা প্রথমত হচ্ছে যে তথ্য প্রমাণ পাওয়া। অপরাধীরা যে অপরাধ করে যত সহজে তার তথ্য প্রমাণ বের করে আমাকে লিখতে যাওয়া, সেটা আর কত কঠিন সেটা যারা সাংবাদিকতা করে, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তারা খুব ভালো করে জানেন। এত সহজ না, কারণ প্রত্যেকে যে সমস্ত জায়গায় আছে প্রত্যেকে একটা চেইনের মধ্যে আছে তারা। এনবিআর যদি যে কাজটা করছে, এনবিআর এর কর্মকর্তা তিনি কিভাবে করছেন, ওই সমস্ত ডাটা তারা চুরি করতেছেন। তাকে একটা, যেমন আমরা সর্বশেষে ঘটনা তো কমিশন রেগুলেটরি যে সংস্থা যে বিএসইসি, তার তদন্তে প্রমাণ হয়েছে লিঙ্কশাইনে কী ঘটনা ঘটেছে। আপনি পৃথিবীতে আরেকটা ঘটনা আমাকে দেখান যে এইরকম ঘটনা ঘটেছে। 9,95,00,000 টাকা কোম্পানি 285,05,00,000 টাকার পেইড আপের কোম্পানি হলো। একটা টাকা কোম্পানি, একটা পয়সা কোম্পানিতে জমা হয় নাই। তাহলে কোম্পানিটাকে প্রফিট দেখাতে হচ্ছে। এই গংই, এই মতির গং যারা আছে সেই তারাই কাজটা করেছে। এবং একটা লিস্টেড কোম্পানি, যা 3টা কোম্পানি লিস্টেড শেয়ার মার্কেটে, সেই কোম্পানির
মালিক হচ্ছে যে কর্ণধার হচ্ছে এই আকাম করেছে, নিজের কোম্পানি নিজের গ্রুপ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, একটা বিদেশি কোম্পানি এক্সপোর্ট সেখানে গিয়ে তারা কোম্পানিটাকে একদম জালিয়াতি করে সম্পূর্ণ তাকে প্রফিট দেখা দেবে কোম্পানি ব্যবসা মার্কেটে একটা অ্যাকাউন্টস তৈরি করতে হয়েছে। হ্যাঁ, যে সে ফেক অ্যাকাউন্টস। আমি একটু আপনার আমি আপনাকে আমি শুনে আপনার কাছে ফিরছি। এই যে ফেক অ্যাকাউন্টটা তৈরি করা হচ্ছে, এটা তো চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম থেকে। তারা কিভাবে এটা করছে? তাদেরও তো কিছু এখন ফাইন্যান্সিয়াল অথরিটি তৈরি করা হয়েছে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? যখন তারা করেছিল তখন কিন্তু এই যে ডিভিএস যেটা ডাটা ভেরিফিকেশন সিস্টেম, এটা ছিল না। এটা ইন্ট্রোডিউস হওয়ার পর আপনার একটা কোড জেনারেট হবে, সেই কোড দিয়ে আপনি সবগুলোর জন্য কমন সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে। যেমন আগে আপনার ট্যাক্স পারপাসে একরকম করা হতো, ব্যাংক লোন পারপাসে একরকম করা হতো, আইপিও পারপাসে একরকম হতো। এটাকে কিন্তু এখন কিছুটা হলেও আমরা চেঞ্জ করেছি। সেটা কি আমাদের এফআরসি হয়েছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়েছে, বা আইসিবি যেটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ, তারা মিলে ডাটা ভেরিফিকেশন সিস্টেম নামে ইন্ট্রোডিউস করেছে। যে আপনি চাইলে এখন ওই যে আগে 5,000 টাকা দিলে একটা সিএ ফর্ম সাইন করে দিত, সেটা এখন হবে না, কারণ তাদেরকে ধরার জন্য এফআরসি আছে। তাই এখন যদি এখনকার সময় থেকে বলতে চাই, এই ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। আগে যেটা অনেক ইজিভাবে করা যেত, উনি যে তো হয়েছে অনেক দিন, তারপরেও তো অনেক কোম্পানি আসছে। না, যেটা ডাটা ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে যেটা হচ্ছে 3টা আগে 4টা ব্যাংকের জন্য একটা করতে, যেটা মানে বেশি লাভ দেখাতে হবে। এনবিআর যখন দিত তখন আমার লাভ হয় না, আমি লসে করছি, আমি ট্যাক্স দিব থেকে, তখন সবচেয়ে মিনিমামটা নিজের জন্য একটা বানাইতো। আবার যদি কেউ শেয়ার মার্কেটে আসে তার জন্য আরেকটা বানাইতো, তো এখানে আরেকটু ফুলায় পায় বেশি করে দেখাতে হয়। এইরকম 4টা করার বন্ধ হয়ে গেছে, এখন একটা করতে হয়। আপনার যে ওই তাহলে কি ডাটা সবগুলো ভিতরে যে সমস্ত যে আমার প্রফিট লাভ ক্ষতির হিসাবগুলো কি ঠিক হয়ে গেছে? নো, এটা কোনো গ্যারান্টি দেয় না। এটা গ্যারান্টি শুধু দেয় 4টা হচ্ছে না, একটা হচ্ছে। ওই একটার ভিতরে তথ্যগুলো যে সঠিক আছে এটা তো কে বলবে? আমি তো জানি যে সমস্ত কোম্পানিগুলোতে আমি কয়েকটা ইনভেস্টিগেশনে দেখেছি এসব ফলস ডাটাগুলো দিয়েছে, এই এনবিআর এর কর্মকর্তারাই সেই কাজটা করে দিয়েছে। যে কোম্পানি আপনি প্রমাণিত যে বলছি, বাকিগুলোটা না। রিং শাইনে যেটা হচ্ছে যে আপনার ট্যাক্স যেটা মানে সে দেখাচ্ছে যা প্রফিট করতে হবে, তাহলে সেলস দেখাতে হবে, তার সেলস দেখাতে হলে তাহলে ইম্পোর্ট আসতে হবে, ইম্পোর্ট আসলে তাহলে আপনাকে ওই যে সরকারি যে শুল্ক ভ্যাট ওগুলো আপনাকে জমা দিতে হবে, তো ওগুলো তো বাড়িয়ে দেখানো হয়েছে, আসলে তো ওগুলো আসে নাই, প্রমাণিত হয়েছে কি? কিন্তু সরকার ট্যাক্স হতে কি দেয়নি? কিছু না, দেয়নি। তাহলে সরকারের যে আয় ব্যয়ের হিসাব প্রত্যেক বছর করা হয়, সেখানেও আপনি তো সেটা পেয়ে গেছেন। আপনি ট্যাক্স, আপনি যে রপ্তানি করেন কত, আপনি ডাটা দিয়েছেন না? 55 কোটি মানে 52 বিলিয়ন ডলারের রপ্তানি এখন 33 বিলিয়ন ডলারে নেমে গেছে। আপনি তো সমস্ত ডাটা ভুয়া, আপনার সমস্ত কিছু ভুয়া। ওইটার একটা ব্যাখ্যা আছে, এটা আজকের না, এটা ফ্রম ভেরি বিগিনিং। আমি আমার সাংবাদিকতা জীবন থেকেই দেখেছি, শুরু থেকেই, যে সেন্ট্রাল ব্যাংক যে ডাটাটা নেয়, রিপ্যাট্রিয়েশন ডাটা, ব্যাঙ্কগুলোতে যে টাকাটা ঢুকে সেইটার ভিত্তিতে, আর এনবিআর যে ডাটাটা নেয় সেই ডাটার মধ্যে একটা পার্থক্য থাকে। সেই পার্থক্যটা এই জন্যে হয়, একটা তো এখন বেড়েছে, এই জন্য হয় যে যখন এটা এক্সপোর্ট হলো, কিছু স্টক লট হয়, কিছু ডিসকাউন্ট হয়, এবং এনবিআরের পারপাসে ডেটাটা তৈরি হয়। যেমন একটা এখানে ইপিজেডের যে কোম্পানি আছে, সেই কোম্পানি যখনই তার ইপিজেড থেকে মালটা বের করে, ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি নিল, সেখান থেকে কাপড় বা সুতা, তখনই ওইখান থেকে যখনই এই গার্মেন্টস ফ্যাক্টরিতে ওইটা একবার এক্সপোর্ট দেখানো হয়। আর এটা হচ্ছে তাদের ট্যাক্স আদায়ের জন্যে করতে হয়। এর বাইরে তো একটা এবার ধরা পড়লো। তো ফলে একটা পার্থক্য সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে এনবিআর এর ডাটার সবসময় ছিল, বা ইপিবির ডাটার সঙ্গে, তো সেইটার বাইরে একটা বেরোলো। তো সেইটা তো এইভাবে হাইড করা তো সম্ভব কিনা, মানে আমি বুঝতে চাচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে আমাকে ট্যাক্স ভ্যাট বেশি দেখানো যায় কিনা। আচ্ছা, 5 বছর আগে আমি ট্যাক্স ভ্যাট বেশি দিছিলাম, একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমি কোম্পানিটার নাম বলছি না, যেটা আমি এখনো এটা পাবলিশ না, সে কারণে। তো একটা কোম্পানি এসে এই কমিশনের সময় জাস্ট আগের মেয়াদে, তো আমি এটার সমস্ত কিছু জালিয়াতি করা হয়েছে। মানে ইভেন ইস্যু ম্যানেজার যে আছে, ইস্যু ম্যানেজার ধরেন হচ্ছে যে তাকে শত পৃষ্ঠা সাইন করতে হয়, ইস্যু ম্যানেজারকে ডিউ ডিলিজেন্স দিতে হয়, সমস্ত তথ্য সঠিক এবং তাকে সাইন করতে হয়। ইস্যু ম্যানেজার সাইন করে নাই, যে মানে তার একটা সাইনও না কষ্ট করছে। মতি গংরা হচ্ছে যে এই কাজটা করেছিল, ওই আইপিওটার দায়িত্বে ছিল, তাদের সব শেয়ার আছে, তার নামেও শেয়ার ছিল ওই কোম্পানিতে, প্লেসমেন্ট 1 টাকা দিতে হয় না। আমি ওইটা বলছি, আগে একটা যে ফরচুনের ব্যাপারে স্যার বলছিলেন, সেটা ব্যাখ্যা একটু পরে আসতেছে। তো ওই কোম্পানিটা যেটা হচ্ছে, তো ওইটা সমস্ত জালিয়াতি করে
তাকে অ্যাসেট দেখানোর জন্য ইভেন করেছে কি যে পাশের ফ্যাক্টরিতে কিছু মেশিনপত্র ছিল সেটা তার এখানে দেখালো, এবং সেটা কেউ ভেরিফিকেশন করতে যায়নি। ইস্যু ম্যানেজার যে মানে যারা কাজটা করছে, মতিগংরা যে কাজটা করছে, তার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যা আছে সব একটা নির্দিষ্ট গং, সমস্ত ভুয়া কাগজপত্র মানে এনবিআর যে ধরবে সেই তো এটার সাথে জড়িত। তারপরে সে বলছে যে না ঠিক আছে, সবটা এক হাউস থেকে করা যাবে না, অন্য একটা মার্চেন্ট ব্যাংক থেকে করাই। তো মার্চেন্ট ব্যাংকের মালিক যে মূল মালিক তাকে ফোন করে বললো যে আমার এই ইস্যুটা আপনার করতে হবে। তো বললো যে ঠিক আছে, আমি বিনা পয়সা কোনো কাজ না করে যদি টাকা পাই 20 লাখ টাকা, অসুবিধা কি? তো তার সিওকে বললো যে ভাই তুমি একটা কাজ করো, তুমি এটা আমাদেরকে করতে হবে। সে বললো যে আমি এত আসছে, স্যার বলছে, তার কাগজপত্র নিয়ে আসছে, বলে সাইন করেন। তো বললো যে আমি সাইন করতে পারবো না এত কাগজ। তো আরেকটা ছেলেকে বললো যে তুই সাইন কর, স্যারের নাম দিয়ে ওই নিজে সাইন কর। পুরা কাগজপত্র ভুয়া। সেই কাগজটা আমি যখন কমিশনকে জানিয়েছিলাম, যখন এপ্রুভ হতে যাবে, এপ্রুভাল আগে 2 সপ্তাহ আগে জানার পরে আমি তাকে জানলাম, স্যার এরকম একটা জিনিস আমি জেনেছি, আমি এটা কাজ থেকেই যায় যে সব দোষ এখন মতিউর রহমান। না শুধু মতিউর না, আমি সেটা বলছি। আমি এই ঘটনা যখন এই আইপিওটা এপ্রুভাল হতে যাবে, আমি কমিশনকে জানিয়েছি যে আমি এটা নিয়ে কাজ করছি। তখন বলে যে রিকোয়েস্ট করলো যে আপনি রিপোর্টটা লিখেন না, আমি দেখতেছি কি ঘটনা ঘটেছে। তো দেখার পরে উনি আমাকে 3 সপ্তাহ পর পাস করে দিলেন, আইপিওটা পাস হয়ে গেল তাৎক্ষণিকভাবে। যেটা ধরেন আমি যখন জানানোর 3-4 দিন আগে তাকে, মানে আইপিও পাস হবে অমুক কমিশন মিটিংয়ে, তার আগে আমি জানানোর পরে উনি 3 দিন পরে করলেন না, 3 সপ্তাহ পরে করলেন। আমি যখন জিজ্ঞেস করলাম আইপিওটা পাস হলো, বললো যে আমি তো ট্যাক্স ফাইলটা চেক করেছি, মাত্র 17,000 টাকা ঘাপলা ছিল। আমি বললাম যে কি আপনি 17,000 টাকার জন্য ঘাপলার জন্য বলছি? সমস্ত ডকুমেন্টস জাল। এখন বললো যে 17,000 টাকা। আমি একটু শেষ করি এখানে, নাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে না। যে 17,000 টাকা আপনি ট্যাক্স ফাইলটা আপনি যে গ্যাপ পেলেন, কিভাবে পেলেন? কারণ ওই যে ট্যাক্স ফাইল ওইখানে যেটা আছে, যিনি জমা দিয়েছেন কাগজে কলম যেগুলো, সব তো জাল করে দিয়েছেন। যিনি কে দিয়েছে, যিনি এনবিআর এর যে কর্মকর্তা ওনাকে ট্যাক্স ফাইলটা দেবে, উনি তো সমস্ত জাল কাগজ ওখানে রেখে দিয়েছে। আপনি কিভাবে ভেরিফাই করবেন যে ওই ভদ্রলোক দাবি করছে যে এখানে 25 কোটি টাকা ট্যাক্স দিয়েছে, আদৌ উনি 5 কোটি টাকাও ট্যাক্স দেয়নি? তো আপনি তো চেক করবেন ওই কোম্পানির ফাইল দেখে, ফাইল তো 25 কোটি টাকায় একটা কাগজ রেখে দেওয়া হয়েছে। চেক করবে যিনি রেগুলেটর। যদি এই জালগুলো বের করতে না পারে, বের তো হয়েছে, রিংসানে বের করেছেন না আপনি। প্রত্যেকটা এই যে টেকনোড্রাক্সে যেটা বলছে, আপনি প্রত্যেকটা আইপিওতে দেখেন, প্রত্যেকটা আইপিওতে একই ঘটনা পাবেন। একটা এই মার্কেট, আমরা ফিরবো আপনার কাছে আলোচনা, বিশেষত গুরুতর এটা যে পূর্ববর্তী কয়েক বছরের ট্যাক্স ফাইলে এইভাবে ঢুকাই দেওয়া, জি এটা তো দিনকে রাত বানায় দেওয়া। জি আমরা ফিরবো আলোচনা, তবে তার একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজি অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক টিভিতে বিজি অনুষ্ঠানে আমরা আলোচনা করছি দেশের শেয়ার বাজারে কি হচ্ছে সেটা নিয়ে। যদিও আমরা আলোচনা করছি আসলে দেশের শেয়ার বাজার নিয়ে, কিন্তু আমাদের কাহিনীটা চলে যাচ্ছে ওই যে ছাগল নিয়ে দেশ জুড়ে আলোচনা, সেই ঈদের আগ থেকে যে আলোচনাটা শুরু হয়েছিল সেটি এখন শেয়ার বাজারে ঢুকে পড়েছে। ছাগল এখন শেয়ার বাজারে, এবং সেটাই আসলে শেয়ার বাজারেও আলোচনার বিষয়। তো বিরতির আগে আনোয়ার ইব্রাহিম বলছিলেন যে সেই মতিউর রহমান গং তারা যে আইপিওটা এনেছিল সেটার পিছনের কাহিনী বলেন, আমি শুনতে চাই। মতিউর রহমান সাহেবের যে বক্তব্যটা নিজেই দিয়েছিলেন একটা টেলিভিশনের বক্তৃতায়, সেখানে যিনি বলেছিলেন যে ফরচুন নামে একটা কোম্পানির শেয়ার তিনি 1 কোটি টাকার শেয়ার কিনেছিলেন, 14 কোটি টাকায় বিক্রি করেছিলেন। তিনি শেয়ারটা কিনেছিলেন 8 টাকায়। আমাকে উনি একটা জিনিস জানেন না যে 8 টাকায় প্রাইমারি শেয়ার বিক্রি হতে পারে না। আপনি শেয়ার মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে আপনি 80 পয়সায় কিনতে পারেন, 1 টাকায় কিনতে পারেন, ওটা যে কোনো মূল্যে কেনা বেচা হতে পারে। কিন্তু প্রাইমারি মার্কেটে ফেস বিলের উপরে 10% ম্যাক্সিমাম ডিসকাউন্টে শেয়ার বিক্রি করা, যেটা কোম্পানি আইন। এবং সেই কোম্পানি আইনে যেটা হচ্ছে যে 9 টাকা পর্যন্ত, তিনি 8 টাকা কেন কি দিয়েছিলেন? তাহলে বেআইনি কাজ করেছেন। কে করেছেন? যে ওই ফরচুন কোম্পানির যে মালিক মিজানুর রহমান সাহেব, তাহলে তাকে 1 টাকা ডিসকাউন্ট দিয়েছে, উনি নিজের পকেট থেকে দিয়েছে। 2 টাকা তো, কিন্তু কাগজে কলমে কিন্তু ওই কোম্পানির অ্যাকাউন্টসে 10 টাকাই পেয়েছেন, উনি দেখিয়েছেন। তার মানে এই আপনার মতিউর রহমানের জন্য তিনি 2 টাকা করে ঘাটতি দিয়েছেন। কত টাকা ঘাটতি দিয়েছেন? মানে নিজের পকেট থেকে দিয়েছেন, পে করেছেন। হচ্ছে যদি বলা হয়, উনি বলছেন 1 কোটি শেয়ার কিনেছেন 8 টাকা করে, তাহলে 1 কোটি 20 লাখ শেয়ার কিনেছেন তিনি। সরি, কত হবেন আপনার? 1 কোটি যদি শেয়ার হয় 10, মানে যেটা হচ্ছে যে আপনার কি বলবো, আমি 80 লাখ শেয়ারের তার কাছে তথ্য পেয়েছিলাম, আমি রিপোর্টে লিখেছি। 80 লাখ যদি শেয়ার হয়, 80 লাখ শেয়ারে 2 টাকা করে 1 কোটি 60 লাখ টাকা। কেন তাকে দিয়েছিলেন? বক্তব্যটা কিন্তু উনি নিজেই দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আমি
কনসালটেন্সি করেছিলাম বলে আমাকে এটা ডিসকাউন্টে দিয়েছে। কিসের কনসালটেন্সি? আপনি তো এনবিআর আপনি কনসালটেন্সি করবেন সরকারের জন্য, একটা প্রাইভেট কোম্পানির জন্য আপনি কনসালটেন্সি করতে পারেন, করেছেন। আসলে ওনাকে টাকা দিয়েছেন কিনা আপনারা দেখেন, 8 টাকা দিয়েছে বলেন না, তাহলে ব্যাংক হিসাব থেকে তার কাছে টাকাটা গেছে, আপনি টান দেন, আদৌ ওখানে টাকা গেছে কিনা আমার সন্দেহ আছে। 1 টাকা উনি হয়তো দেননি, কারণ ওই যে কোম্পানিটার সমস্ত অ্যাকাউন্টসগুলো জালিয়াতি করতে যেটা করতে হয়েছে, ওই শেয়ারটা কোথায় আজকে স্যার বলবেন যে এই এক ফরচুন শেয়ারে মানুষ কত টাকা হারিয়েছে, কত শত হাজার কোটি টাকা হারিয়েছে এইটা বিনিয়োগ করে, সমস্ত জালিয়াতি করে ওইটা দেওয়া হয়েছে। আজকে আমি সত্যি কথা, আমি যখন এটা কিছু অনুসন্ধানী কাজ করতে গিয়ে, যেটা আমি 17 সালে শুরু করে, মানে 16 সাল থেকে শুরু করেছিলাম, 16 সালে কাজ করতে গিয়ে আমি 17 সালে সমস্ত ডাটা ওনার কাছ থেকে ওনার ব্যাপারে পেয়েছিলাম। শুধু ওনার না, এসে গং, এই গঙে কে আছে? এই গঙে আছে এনবিআর এর কর্মকর্তা, এই গঙে আছে ওই যে আপনি বলছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার নির্দিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সবগুলো আপনি আইপিও প্রসপেক্টাসগুলো চেক করে দেখেন, সবাই তারা একদম নির্দিষ্ট 5টা 6টা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম। এরা আবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা এপ্রুভড, তারা ওইদের বাইরে। বাংলাদেশের 250-র উপরে আপনার চার্টার্ড ফার্ম আছে, তার মধ্যে 35টা 36টা করতে পারে। এই 35টা 36টার মধ্যে এরা জায়গা করে নিয়েছে, ওই 5-7টা যারা তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই, কিন্তু তাদেরকে কখনোই কিন্তু বাদ দেওয়া হয় না। আসেন মার্চেন্ট ব্যাংক, যার সমস্ত ডিউ ডিলিজেন্স করে দেওয়ার কথা, কোনো ডিউ ডিলিজেন্স, ওটা বললাম তো আপনি তার সিগনেচারে করে নেই। ইস্যু ম্যানেজার রিংসাইনে, তার ইস্যু ম্যানেজার কোম্পানির মালিক বলছে যেখানে প্রত্যেকটা জায়গায় তার সাইন থাকতে হয়, প্রত্যেকটা ডকুমেন্টস, যদি আধা পাতার ডকুমেন্টস হয় সেখানেও সাইন করতে হয়। একটা সাইন, উনি বলেছেন একটা সাইনও আমার না। তাহলে কে ডিউ ডিলিজেন্স দিচ্ছে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেখার কথা। কি বলবো, সিকিউরিটিজ কমিশন সব কিছু জানে, প্রত্যেকটা আইপিও। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যে এখানে জিনিস যে আজকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আসুক, আমার সাথে চ্যালেঞ্জ করুক, তাদের একটা আইপিও যদি তার স্বাভাবিকভাবে আসে, কোনো মালিক এখানে তার মূলধন বাড়ানোর জন্য, ব্যবসা করার জন্য এখানে আসে নাই, তাকে হয়তো জোর করে ওই যে ট্যাক্সের এনবিআর এর ওই যে মতিউর রহমান সাহেবরা, শুধু মতিউর রহমান একজন না, ট্যাক্সে এই ঘটনা কাজ করেন মতিউর রহমান সময় আমি গতকাল কি 4-5 জনের নাম পেয়েছি, তাদের কোথায় কোথায় কি শেয়ার আছে সেটা তথ্য আমি জানি। এইরা সবাই মিলে কাজটা করতেছে, সেখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পর্যন্ত সেখানে জড়িত। এটা একটা চক্র, পুরা চক্রটা বাংলাদেশকে খেয়ে ফেলছে। আমাকে অনেকে বলেন আপনি শেয়ার মার্কেটের যে রিপোর্টার, আমি বলছি না, আমি একটা জুয়ার বাজারের রিপোর্টার, আমি জুয়ার বাজারে সে নিয়ে কাজ করি, এটা শেয়ার বাজার প্রশ্নই হইতে পারে না। এই সমস্ত ঘটনাগুলো যদি জানে, আপনি বিশ্বাস করবেন আমি আপনাকে একটা জিনিস, মতিউর রহমানকে আসতে হবে তো, পুরো শেয়ার বাজারটা মতিউর রহমানদের হাতে। মতিউর রহমানরা যদি কোনোদিন যদি না দেয়, কোম্পানি কোনো প্রফিট দেখাতে পারবেন না, প্রফিট যদি না হলে কোম্পানি লিস্টেড হবে না। আপনার সমস্ত, আপনি শুনেছেন যে শেয়ারগুলো মানুষগুলো বিক্রি কেনা বেচা করছে আইপিওতে, যে প্রাইমারি মার্কেট, মতিউর রহমান সাহেব তো 8 টাকায় কিনেছেন, 2 টাকায় কেনা বেচা হয়েছে, ওই 2 টাকাই লাভ হয়েছে, কারণ একটা টাকাও কোম্পানি অ্যাকাউন্টে জমা নেই, পুরা ভুয়া শেয়ার ইস্যু হয়েছে। আমার একটা স্টাডি ছিল যে 2019 সাল পর্যন্ত 1000 পেইড আপ শেয়ার, ভুয়া শেয়ার ইস্যু হয়েছে। 1000 পেইড আপ শেয়ার মানে জানে 10 টাকা করে হচ্ছে 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা একটা ফেস ভ্যালুতে, মার্কেট ভ্যালুতে যদি 5 টাকা 5 গুণও হয়, স্যার জানেন তো 10 গুণ 15 গুণ পর্যন্ত হয়েছে, 2 গুণ 3 গুণও হয়, কিন্তু বেশিরভাগ 8 গুণ 10 গুণ হয়েছে। তো সে 5 টাকাও যদি 50,000 কোটি টাকা তারা পকেট থেকে, মানুষের পকেট থেকে নিয়ে গেছে। শেয়ার বাজার খারাপ এমনি হয়েছে। আমি একটু অধ্যাপক আল-আমিনের কাছে গেলাম, কারণ এক মতিউর রহমানকে নিয়ে আমরা আলোচনায় না করে আরও কোম্পানিগুলোর একটু বুঝতে চাই। আমরা যে দেখি, ধরেন গতকালকে বাজারটা মানে থার্সডে লাস্ট বাজারটা ভালো ছিল। যদি ইকোনমির কন্ডিশন ভালো না থাকে, যদি কোম্পানিগুলোর পারফরমেন্স ভালো না থাকে, যদি ইনভেস্টরদের কাছে টাকা না থাকে, যে কথাগুলো বলা হচ্ছে অনেক দিন ধরে, তাহলে সবগুলো শেয়ারের দাম কিভাবে গত পরশুদিন মানে ভালো হলো? দেখুন, আসলে প্রথমত বাজারে অনেক ধরনের পতনের কারণে যেই ভালোটা বলছেন, এটাতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীর জন্য মোটেও ভালো হয়নি। কারণ এখনও কিন্তু শেয়ার অনেক তলানিতে আছে, কারণ আর্টিফিশিয়ালি শেয়ারগুলোর দাম যেখানে বাড়ানো হয়েছিল, যেভাবেই হোক না কেন, সেটার ধারে কাছেও নাই। এখনও কিন্তু মানুষের পোর্টফোলিও চেক করলে আপনি দেখবেন 30 to 40% নাই, যেটা সাধারণ বিনিয়োগকারী তাদের কথা বলছি। এখন বাড়লো কীভাবে, ভালো হলো কীভাবে? যেহেতু তারা এতদিন মানে বাজেটকে পুঁজি করে, বাজেটকে ক্যাপিটাল গেইন ট্যাক্স সহ অন্যান্য ইস্যুকে পুঁজি করে বাজারকে এমন একটা তলানিতে নিয়ে এসছে, আসলে প্রায় 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে। ওইখানে তো একটা জায়গায় এসছে, এরপরে আর জায়গা নাই ফল করার। আপনি যদি মানে ফেয়ার ভ্যালু না ধরেও যদি বাজারের সার্বিক পর্যালোচনায় যান, এর নিচে নামার জায়গা নাই। তারপর তারা কি করলো, ওই যে মানে একটা আইপিওতে 2400 কোটি টাকার অ্যাপ্লিকেশন হলো, এই টাকাটা রিফান্ড হয়েছে আপনার গতদিন।
এইখান থেকে কিন্তু ওই যারা সাধারণ বিনিয়োগকারীর অংশ, সেই অংশ থেকে তারা মনে করলো বাজারে যেহেতু এখন সব মেঘ কেটে গেছে, বিশেষ করে এখন তো গেজেট হয়েই গেছে বা এখন আমাদের অর্থবিলও চলে এসছে, মানে আর নতুন করে কোনো এখানে কোনো স্পেকুলেশন নেই, যা হয়েছে সার্টেন হয়ে গেছে, তার মানে এখন বাজারে একটা পজিটিভ দিকে যেতে পারে। সেই সংখ্যা থেকে লোকজনের হাতে যে টাকাটা রিফান্ড পেয়েছে সেই টাকা দিয়ে তারা পার্টিসিপেট করেছে। এখন এই পার্টিসিপেশনের কারণে আপনার বাজারে এই পয়েন্টটা গ্রো করেছে। এখন যদি এটা সাস্টেন করাতে হয় তাহলে অবশ্যই যারা এখনো সাইডলাইনে বসে, আমরা শুনবো সেটা বিষয়ে তো আমরা আলোচনাটা তুলেছিলাম, মানে বাজেটে আসলে কি পেলাম বা গভর্নেন্স ইস্যুতে বা কোনো ইস্যুতে পলিসি ডিসিশন তো সরাসরি কিছু পাইনি, কিন্তু কোনো পলিসির কারণে মার্কেটে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে সেই আলোচনাটা আমরা করতে পারিনি, যেহেতু বড় বড় গ্যামলিংয়ের খবর আমাদের মাঝে এসে গেছে, সেইটা নিয়ে আলোচনা হয়েছে। ফিরবো সেই আলোচনায়, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজি অনুষ্ঠান। বিজি অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজি অনুষ্ঠানে আলোচনা করছি আমাদের শেয়ার বাজারে কি চলছে সেটি নিয়ে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে কোরবানি ঈদে আগে 15 লক্ষ টাকায় ছাগল কিনতে গিয়ে যে অর্থ কেলেঙ্কারি বা বিরাট দুর্নীতির খবর বাংলাদেশে মুখরোচক আলোচনায় বা সর্বকালের বৃহৎ আলোচনায় একজন এনবিআর কমিশনারের ছেলে, এবং সেটি নিয়ে যে সারা বিশ্ব জুড়েই এই আলোচনা বাঙালিদের মনে বা যারা আমাদের অ্যাকাউন্টসটা দেখেন, বাংলাদেশ দেখেন, আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে সবার কাছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। সে আলোচনাটা এখন আমাদের শেয়ার বাজারে ঢুকে পড়েছে। তো আমরা সে আলোচনার বাইরে একটু দেখার চেষ্টা করি যে আমাদের শেয়ার বাজারে আসলে একটা নতুন অর্থ বছর শুরু হয়েছে, সেখানে গভর্নেন্স ইস্যু হোক, পলিসি ডিসিশন হোক, সেটাতে আমরা কি পেলাম। আপনি যদি বলেন আনোয়ার ইব্রাহিম, যে কি পেলাম বাজেটে, বা কোনো ধরনের পলিসি মানে সিদ্ধান্ত আমাদের জন্য আছে কিনা যা বাজারকে প্রভাবিত করতে পারে, তা যেমন নেতিবাচকভাবে বা ইতিবাচকভাবে আপনি কি পেলেন? একটা চপেটাঘাত পেয়েছে শেয়ার বাজারে যারা আছে। সরকার চপেটাঘাতটা করেছে সরকার। কিভাবে? যে আপনি জানেন যে এখানে হচ্ছে যে শেয়ার মার্কেটে যারা আছে, আমরা বলি না গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, এই যে আমরা যত কিছু বললাম না, যে আলোচনাগুলো করলাম, এগুলো সবগুলো হচ্ছে যে মনে করেন দুর্নীতির একদম তলানি, মানে এরকম একটা অবস্থা। পুরা বাংলাদেশ কনসেপ্টে যদি বিশ্বে বলেন, তার মধ্যেও সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে শেয়ার বাজার। মানে আমরা যে যত দুর্নীতি, অনিয়ম, যা কিছু অপরাধের কথা বলছি, তারপরে এইটাই হচ্ছে সবচেয়ে বাংলাদেশের মধ্যে ভালো। কারণ বাংলাদেশে ধরেন 2.5 লক্ষর মতো লিস্টেড, এই যে আপনার রেজিস্টার্ড কোম্পানি আছে, তার মধ্যে মাত্র 400 কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড। নিবন্ধিত কোম্পানি 2.5 লাখ, আর হচ্ছে 400 কোম্পানি লিস্টেড। 400 কোম্পানি যার ট্যাক্স দেয়, বাকিগুলো তার আপনি তলানিও খুঁজে পাবেন না। বাকি 2.5 লক্ষের মধ্যে ধরেন 300 কোম্পানি বা 400 কোম্পানি কি, তাহলে বাকি 2 লক্ষ 2.5 লক্ষ কোম্পানি যা ট্যাক্স দেয় না, এই 300 কোম্পানি যা ট্যাক্স দেয়, 400 কোম্পানি। তাহলে সেই ট্যাক্সের পরিমাণটা যদি এই হয়, তার মানে হচ্ছে যে যত কোম্পানি লিস্টে কেন হয়, কিছু কোম্পানিকে ওই যে প্রফিট দেখাইতে হয়। যে কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসছে তার 20 বছর 25 বছর আগে বা 5 বছর হতে পারে, সে আগে ট্যাক্স, মানে গভর্নমেন্ট, সে কোনো ডিভিডেন্ড নিত না, গভর্নমেন্টকে ট্যাক্সও দিত না, মিনিমাম ট্যাক্স দিত, কারণ সে প্রফিট দেখাইতো না। তাহলে কোম্পানি তো যখন শেয়ার মার্কেটে আসে, শেয়ার মার্কেটে অন্তত প্রফিট দেখানোর জন্য, মানে শেয়ারের দামটা বাড়ানোর জন্য তাকে প্রফিট দেখাইতো, নাহলে তো মানুষ শেয়ার কিনবে না। তাহলে এই প্রফিট দেখানোর জন্য সরকার কিছু ট্যাক্স পায়। তাহলে আমি কিন্তু সেটা দেখি না, আমি দেখি যে লোকসানি কোম্পানিও শেয়ার বাজারে, হ্যাঁ, একটা সময় আমার আর দরকার নেই, কারণ আপনি যেটা 3-4 বছর 3 প্রজন্ম ধরে যে ব্যবসা করবেন শেয়ার মার্কেটে, ব্যবসা থেকে একবার 3 বছরে 4 বছরে তা উঠে আসে। তারপরে কোম্পানি বাঁচলো কি মরলো তাতে আপনার কিছু যায় আসে না, ওই কোম্পানিগুলো ঝরে যায়। সেগুলোই আপনি দেখতেছেন যেগুলো প্রফিট হয় না। কিন্তু তারপরে যে কয়টা কোম্পানি, 300 কোম্পানি, সবাই তো প্রফিট দেয় না, সবাই তো লাভজনক না, মাত্র 1/3 হয়তো লাভজনক। 2/3 যে ঝরে গেছে, যে কোম্পানিগুলো তো সব খেয়ে ফেলেছে। সেই 1/3 বাইরের কোম্পানিগুলো নিয়ে ট্রেড হয় বেশি, গ্যামলিং হয় বেশি। হ্যাঁ, না সেটাই বলছি, ওই 2/3 বেশি গ্যামলিংটা হয়। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, সেই কোম্পানিগুলো আপনি মানে সরকার থেকে, সরকার যেখানে দেখেছে যে যারা সবচেয়ে বেশি ট্যাক্স দেয়, যেখানে আসলে ট্যাক্সটা বাড়ে, তাহলে সেই জায়গাটায় আমাকে এনকারেজ, ওদেরকে ওখানে ঠেলে পাঠানোর কথা। তো সরকার ঠেলে পাঠাতে গেলে তাকে তো উৎসাহিত করতে হবে, তুমি যাও, নিজে থেকে যাও। ওই যে ওই মতিউর রহমান সম্রাট যে ভ্যাট ট্যাক্সের দৌড় ধরে ওকে ওখানে ঢুকাই দিবে, যোগ করে এই বেটা তুই নিজেও খা, আমারও দে কিছু, ওইটা না, ওইটা ওই বাইরে কোম্পানি নিজে থেকেই আসবে। কেন হচ্ছে যে ট্যাক্স গ্যাপ ছিল 10% এক সময়, যে তুমি নিজে আসো, তুমি লাভবান হও, তাহলে এই যে ট্যাক্স 10% আমার কম, সরকারকে কম ট্যাক্স দিতে হবে, এইটা সুবিধা নেওয়ার জন্য কেন আসবে না?
কারণ আসলে তারা অন্য জায়গায় চুরিটা করে। ওই চুরিটা না করার জন্য ঠেকাতে গেলে সরকারের যেটা উচিত ছিল তাকে ট্যাক্স গ্যাপটা এর বাইরে অনেক কারণ আছে। ধরেন শেয়ার বাজারে কেউ যেতে চায় না, ভালো কোম্পানি, আমি যদি বলি ভালো কোম্পানি তো আমাদের দেশে আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা তো চায় না শেয়ার বাজারের এই দুষ্ট চক্রের মধ্যে ঢুকে পড়তে। রাইট। আমি অধ্যাপক আলামিনীর কাছে আসবো। তার অভিযোগ হয়তো কিছুটা পার্শিয়ালি সঠিক, কিন্তু অনেক ভালো কোম্পানি তো আছে, তারা পায় না, তারা ইন্টারেস্ট দেখায় না। সেটার কারণটা কি? দেখুন, আমাদের মেজর মিস্টেকটা হচ্ছে ব্যাংকিং সেক্টরটা যেই কাজটা করছে শেয়ার বাজারের কাজটা করছে। ব্যাংকিং সেক্টর কি করছে, স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদে তারা ঋণ ফ্যাসিলিটি দিচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে ঋণ ফ্যাসিলিটির জায়গা হওয়া উচিত ছিল আমাদের পুঁজিবাজার, যেখান থেকে এখন বেসিক জায়গার সমস্যার কারণে একজন শিল্পোদ্যোক্তা যখন চিন্তা করে যে আমি আইপিওর প্রসেসের মাধ্যমে যেতে গেলে ওই গংকে ধরতে হবে। একজন শিল্পোদ্যোক্তা কিন্তু একটা জায়গায় বলেছ, হ্যাঁ, ল্যাবএডি গ্রুপের যে প্রধান নির্বাহী উনি কিন্তু বলেছেন যে আমি যদি মেডিকেল ইকুইপমেন্টের জন্য আইপিওতে আসতে চাই আমাকে XYZ-কে ধরতে হবে, মানে তার মধ্যে পরে নামটা এক্সপোজ হলো এক্সটাকে। তাহলে এই যে বিষয়টা, ওইখানে আমি না যাওয়ার চেয়ে ব্যাংকের এমডিকে বা চেয়ারম্যানকে যদি বলি আমার এত কোটি টাকার দরকার, যেহেতু আমার ব্যবসার অবস্থা ভালো, দিয়ে দিচ্ছে, তাহলে মেইন তো হচ্ছে ক্যাপিটাল রেজ করতে আমি যাচ্ছি, সে রেজিংয়ের পারপাসটা যদি আমি ব্যাংকিং খাত থেকে পেয়ে যাই আমাকে ওখানে যেতে হচ্ছে না। কিন্তু আমরা যদি এটাকে লিস্টেড করার জন্য ম্যান্ডেটরি কিছু রিকোয়ারমেন্ট নেই, যেমন ধরেন ট্রেড ভলিউম অনুযায়ী বা আমার যে টার্নওভার, এই অনুযায়ী যদি বলি যে এইসব টার্নওভার যাদের আছে তাদের ম্যান্ডেটরিভাবে লিস্টেড হতে হবে, তাহলে দুইটার উপকার সরকারের হবে। একটা হচ্ছে বিশাল অঙ্কের যে নন লিস্টেড কোম্পানি আছে সেটা লিস্টিংয়ে চলে আসবে, এবং গভর্নেন্সের কারণে কিন্তু তারা তাদের অনেক কিছু হাইড করতে যেয়ে একটু সমস্যায় পড়ে যাবে। তাহলে এইভাবেই কিন্তু সম্ভব। কিন্তু আপনি যদি বলেন যে ট্যাক্সের গ্যাপ আমি বাড়িয়ে দিলাম, সেখানে সে মোটিভেটেড হবে না, কারণ সে যদি মনে করে আমি বেশি ট্যাক্স দিয়েও কোনো জবাবদিহিতার মধ্যে আমি যাবো না, আমি ট্যাক্স বেশি দেওয়ার প্রয়োজনে, কিন্তু আমার এটা হিসাব কাউকে দিতে হচ্ছে না, আমি আমার ফ্যামিলি এন্টারপ্রাইজের মতো ভাগ করে নিয়ে যাচ্ছি। তার মানে যেগুলো প্রফিটেবল ভেঞ্চার তারা নিজে থেকে আসতে চায় না, আর যেগুলো দেউলিয়াতের দিকে চলে যায় তারা তালিকাভুক্ত হয়, যে একটা কাগজের পত্রের মাধ্যমে কিছু ভ্যালু ধরে, তখন সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসলে এই জন্য যত দিক থেকে বলা হোক, যত অংশ থেকে বলা হোক, আলটিমেটলি কিন্তু ভালো শেয়ার তালিকাভুক্ত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা নিজেরা আগ্রহী না। এবং আপনি হয়তো খেয়াল করেও দেখবেন যে কমিশনারদের যিনি মানে এখন একজন দায়িত্বপ্রাপ্ত কমিশনার, উনি কিন্তু বিভিন্ন রকম সিওদেরকে ডেকেছিল যখন বাজারে অনেক কোম্পানি লিস্টেড হয় না, ভালো কোম্পানির গ্রুপ সিওদেরকে, তারা এসে মিটিংয়ে তারা বলছে যে আমরা আসলে মনে করি পুঁজিবাজার আমাদের জন্য ভালো প্লেস না, আমরা অনেক কিছু যেটা ব্যাংকিং চ্যানেল থেকে খুব সহজে পাই আমরা বললে এখানে এত স্মুথলি আমরা পাবো না, বিবিধ কারণে আমরা আসতে আগ্রহী না। এখন কেউ আগ্রহী না হলে আপনি তাকে কিন্তু ফোর্স করতে পারেন না, কারণ তার ইচ্ছা সে লিস্টিংয়ে হবে কি হবে না। কিন্তু এখন যেভাবে বাজার চলছে, বাজারের গভীরতার স্বার্থে বলেন, গুড গভর্নেন্সের স্বার্থে বলেন, বা বাজারকে একটা স্থিতিশীল বাজার রাখতে গেলে এটা একটা অন্য মেকানিজম গভর্নমেন্টের পক্ষ থেকে নিতে হবে, যে তোমাকে টার্নওভার এত হলেই তুমি লিস্টেড হবা, তোমার এখানে আর কোনো অপশন নাই। এই ধরনের বিষয় যদি হয় তখন দেখা যাবে যে বাজারে ভালো শেয়ারের সাপ্লাই তখন আসবে। তখন যেহেতু তাকে লিগেলি বাধ্য, আইনত কাউকে বাধ্য না করলে, এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমি লিগেলি আপনি কেন আমাকে বাউন্ড করবেন। আমি যদি মনে করি যে না আমার এখানে যাবো না, আমি এই বাজার আমার কাছে ভালো না, একটা খারাপ শেয়ারের সাথে আমার সহ আমি আবার আমার ইমেজ সংকটে ভুগবো, বা আমি এখানে যাবোই না, এই জায়গাটা আমার কাছে পছন্দ না। কারণ আমরা এমন একটা জায়গায় এই জায়গায় নিয়ে গেছি, এই যে যেটি আমাদের আনোয়ার ভাই যথার্থ বলেছেন, যেটা একটা আমরা জুয়ার বাজার বলছি, বা এটাকে আমরা কোনোভাবে শেয়ার বাজার বলতে রাজি না। তাহলে দেখেন, এটা যদি পারসেপশন, যিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, সাধারণ মানুষও আমরা যারা শেয়ার বাজার নিয়ে কথা বলি তাদেরকে বলে তোমাদেরকে কোনো আর কোনো কাজ নাই, কী নিয়ে কথা বলো। তার মানে এই জায়গাটা ইভেন একজন মানে আপনার প্রাইম ফাইন্যান্সের সিও যিনি ছিলেন সিএফএ মনিরুজ্জামান ভাই, উনি বললেন যে আমাদের আইডেন্টিটি নিয়ে কোথাও কথা বলতে আমরা শাই ফিল করি, আমরা এই মার্কেটে আছি। তার মানে প্রফেশনাল বলেন, সাংবাদিক বলেন, আলোচক বলেন, সবাই এই জায়গাটাকে এমন একটা অবস্থার কারণে তারা শাই ফিল করে বলতে যে আমরা এই জায়গা নিয়ে কাজ করছি। তাহলে এই অবস্থাটা কেন আসবে? আজকে আর আলোচনা বাড়ানো যাচ্ছে না। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমরা যখনই শেয়ার বাজার নিয়ে আলোচনা করি তখনই প্রাধান্যে চলে আসে আমাদের বাজারে স্বচ্ছতা নিয়ে, আমাদের বাজারে আস্থাহীনতা নিয়ে, এবং আমাদের মধ্যে আসলে মতিউর রহমানের মতো ছাগল কাহিনী ঢুকে পড়ে। গুটি কয়েক কোম্পানি বাজারে নানানভাবে প্রভাব বিস্তার করে এবং কিছু লোকের সাথে মিলায়, এবং সেক্ষেত্রে আমরা নাম শুনি রেগুলেটরি বডিরও কেউ কেউ এর সঙ্গে যুক্ত হয়ে বাজার থেকে এক ধরনের মুনাফা তুলে নেয়, এবং সাধারণ বিনিয়োগকারীরা বাজার থেকে ক্ষতিগ্রস্ত হয়। এইরকম অবস্থায় তো একটি বাজার, আমরা যেটা শিল্প পুঁজির যোগানদাতা বাজার বলে মনে করতে চাই, সেটা সম্ভব না। আর সেটা যদি করতে হয় তাহলে সরকারকে আসলে এর ব্যাপারে মনোযোগী হতে হবে, এবং রেগুলেটরি বডি থেকে শুরু করে সবার মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা এটিকে বাজার হিসেবে দেখতে চাই কিনা। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।